49তম স্পেশাল বিসিএস শিক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক অংশ গণিতের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের সিলেবাস শেষ এবং এটা আমাদের শেষ ক্লাস সিলেবাস অনুযায়ী আর কি। তো শেষবারের জন্য আমাদের পরিচিতি পর্বটা সেরে নেই। আমার নাম ইন্দ্রজিৎ চন্দ্র সরকার, আমি 38তম বিসিএস থেকে গণিতের প্রভাষক হিসেবে কর্মরত আছি। তো আমাদের আজকের টপিক আপনারা জানেন 15তম লেকচারের আজকের যে টপিক এটা হচ্ছে একবারে সিলেবাসের শেষ টপিক। আমরা যে রুটিনটা সাজিয়েছিলাম আর কি ওইটা অনুযায়ী। তো আমাদের টপিক আমরা আগেই জানি যে এখানে হচ্ছে কি কশিস থিওরেম আর কশিস ইন্টেগ্রাল ফর্মুলা, ঠিক আছে। মানে কশি বানানটা হয় না আর কি, এটা দেখে নেব, CHA হবে। কশিস ইন্টেগ্রাল ফর্মুলা, টেইলর অ্যান্ড লরেন্ট এক্সপানশন, এগুলো সব কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বারের জন্য চিন্তা করতেছি। টেইলর এক্সপেনশন কিন্তু আমার রিয়েল নাম্বারের জন্য আছে, তো এখানে এটা মনে রাখতে হবে আর কি। এরপর হচ্ছে সিঙ্গুলারিটিস, পোলস অ্যান্ড রেসিডিউস। তো এইটা কিন্তু আমাদের এই কশি রেসিডিউ থিওরামের মধ্যেও আসে কিছুটা, আবার এটা ইন্ডিভিজুয়াল সিঙ্গুলারিটিস বের করতে হইতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে কশি রেসিডিউ থিওরেম, আর হচ্ছে কিভাবে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল বের করব রেসিডিউ থিওরেমের মাধ্যমে। এইটা হচ্ছে আমাদের আজকের টপিক। আমরা যদি ক্লাস ওভারভিউ দেখি তাহলে মোটামুটি আমরা যে টপিকটা বললাম এখান থেকে আমরা ক্লাস ওভারভিউতে পড়বো আর কি। যে কশিস থিওরেমটা আমরা গত ক্লাসেও পড়েছি আর কি, আজকে এইটা আবার একটু রিভিশন হবে। এরপর হচ্ছে টেইলর অ্যান্ড লরেন্ট এক্সপানশন, কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে টেইলর সিরিজের মাধ্যমে এবং লরেন্ট সিরিজের মাধ্যমে এক্সপানশন করতে পারবো। তারপর হচ্ছে সিঙ্গুলারিটিস অ্যান্ড ইটস টাইপস, সিঙ্গুলারিটির মধ্যে কত ধরনের সিঙ্গুলারিটি আছে, যেমন এসেনশিয়াল সিঙ্গুলারিটি, রিমুভাল সিঙ্গুলারিটি, এইগুলো আমরা পড়বো। তারপর পোলস, কমপ্লেক্স ফাংশনের ক্ষেত্রে আমরা কিভাবে পোলস নির্ণয় করব বা পোলস কি এটাও আমরা দেখব। রেসিডিউটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে, আপনাকে মানে এই চ্যাপ্টার থেকে অবজেক্টিভ আসলে আপনাকে সিঙ্গুলারিটি বের করতে বলবে অথবা পোলস বের করতে বলবে, আর রেসিডিউ থিওরেমের মাধ্যমে আমরা রেসিডিউ বের করার চেষ্টা করব। তারপর হচ্ছে ডেফিনিট ইন্টেগ্রাল, মানে কমপ্লেক্স ফাংশনের ইন্টেগ্রালটা, ডেফিনিট ইন্টেগ্রালটা বের করবো আর কি। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের ক্লাস ওভারভিউ। তো প্রথমে আমরা কশি থিওরেমে যাই। কশি থিওরেম আমরা কিন্তু গত ক্লাসেও পড়ছি যে কি, যদি একটা ফাংশন একটা ক্লোজড কন্ট্রোলের মধ্যে অ্যানালাইটিক হয়, একটা পয়েন্টে অ্যানালাইটিক হয়, তাহলে আমরা এটার বা ওই কন্ট্রোলের মধ্যে যদি অ্যানালাইটিক হয় তাহলে ইন্টিগ্রেশনটা, ওই ফাংশনটা যদি অ্যানালাইটিক ফাংশন হয় তাহলে ওই ফাংশনটা ওই ক্লোজড কন্ট্রোলের মধ্যে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, সমান 0 পাবো। এই কথাটা এখানে বলা হচ্ছে যে এফ অফ জেড একটা ফাংশন বি অ্যানালাইটিক অন এ সিম্পলি কানেক্টেড ডোমেইন ডি, একটা ডোমেইন ডি এর মধ্যে যদি সেটা অ্যানালাইটিক হয়, অ্যান্ড সি বি এ সিম্পল ক্লোজড কার্ভ, এই ক্লোজড কার্ভার হচ্ছে কন্ট্যুর বলি আর কি, তাহলে লাইং এন্টায়ার ডি, তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটার মান কত হবে, 0 হবে। তো আমাদের এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে আমাদের ফাংশনটা যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলেই ওই ক্লোজড কন্ট্রোলের মধ্যে এটার মান কি হবে, মানে সব বিন্দুতে যদি কন্টিনিউয়াস হয় মোটামুটি, তাহলে ওই কন্ট্রোলের মধ্যে এটা কি হবে, ইন্টিগ্রেট করলে 0 পাবো। তো এখানে কন্ডিশনটা কি কি দেওয়া আছে দেখেন, যে কন্ডিশন হচ্ছে কি, অ্যানালাইটিক হইতে হবে, ওই ক্লোজড কার্ভের মধ্যে একটা হচ্ছে ক্লোজ কার্ভটা কিন্তু একটা বৃত্ত হইতে পারে, এই বৃত্তের মধ্যে কি হইতে হবে, অ্যানালাইটিক হইতে হবে। সি ইজ সিম্পল ক্লোজড কার্ভ, কার্ভটা সিম্পল ক্লোজড কার্ভ হইতে হবে। আর ডোমেইন মাস্ট বি সিম্পলি কানেক্টেড, ডোমেইনগুলা কানেক্টেড হইতে হবে। মনে করেন যে প্রত্যেকটা ডোমেইন আপনি এর মধ্যে আবার গোল্লা দিতে পারবেন না, মানে এই পার্টগুলা থাকবে না, সবগুলা কানেক্ট হয়ে একটা বৃত্ত, মনে করেন যদি আপনি এই রেখাগুলো নেন, এই সবগুলো কানেক্টেড করে কি হইতে হবে, একটা সিম্পলি ক্লোজড কার্ভ, যার মধ্যে কোনো খাত থাকবে না, মানে এর মধ্যে কোনো পয়েন্ট থাকবে না যেটাতে এই ফাংশনটা অ্যানালাইটিক হবে না, ঠিক আছে। হোল দিয়ে এটাই বুঝাইছে যে এমন কোনো বিন্দু থাকবে না ওই কার্ভের মধ্যে যেটার জন্য ফাংশনটা অ্যানালাইটিক হবে না। যদি অ্যানালাইটিক হয় তাহলে ফাংশনটা মানে ইন্টিগ্রেশন করলে কত হবে, 0 হবে। আমরা উদাহরণ পড়বো আর কি এখানে। যেমন দেখেন z² + 1, আপনি z এর মান যাই ধরেন না কেন, যে কোনো কমপ্লেক্স নাম্বার ধরেন, এটা কি হবে, সবসময় ডিফাইন্ড হবে, অর্থাৎ
কন্টিনিউয়াস, এই ফাংশনটা সবসময় কী হবে, কন্টিনিউয়াস ফাংশন হবে। তো এই ফাংশনটার আরেকটা নাম আছে পলিনোমিয়াল ফাংশন। যদি একটা ফাংশন পলিনোমিয়াল হয় তাহলে সেটা সব জায়গায় কী হবে, কন্টিনিউয়াস হবে, এবং এটা ডোমেইন কী হবে, ডোমেইন হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তো এইটার ক্ষেত্রে আমাদের কশি ইন্টিগ্রাল থিওরাম অনুসারে এটার মান কত হবে, 0। তো এইটা আপনাদের একটু মনে রাখতে হবে, এইটার থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এখন এফ অফ জেড যদি অ্যানালাইটিক ইনসাইড অ্যান্ড অন এ সিম্পল ক্লোজড কার্ভ হয় অ্যান্ড এ ইজ এনি পয়েন্ট, অর্থাৎ এখন যদি এখানে কোনো সিঙ্গুলার পয়েন্ট চলে আসে, অর্থাৎ ওই ক্লোজ কার্ভের যেমন এ পয়েন্টে এটা যদি আনডিফাইন্ড হয়, তাই না, জেড মাইনাস এ, এখন জেড ইজ ইকাল টু যদি এ হয় তাহলে সেটার মান কত হবে, আনডিফাইন্ড হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যখন ইন্টিগ্রেট করব, বা সরি এফ অফ এ বের করব, এফ অফ এ সমান কী হবে, 1 to 2πi ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড জেড মাইনাস এ। এখান থেকে হচ্ছে এফ অফ এর মান বাইর করার মানে পদ্ধতিটা হচ্ছে এটা। আর যদি আপনাকে এনতম অন্তরজ বের করতে বলে তাহলে আপনি এখানে এন দিবেন, সিম্পলি এখানে n+1 আসবে। তো এই দুইটা ফর্মুলা আমরা গত ক্লাসেও পড়ছি, তো এটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব না আর কি। আচ্ছা, যেমন দেখেন এখানে কি বলছে 1, তো এখানে আপনাকে যদি কি বের করতে বলা হয়েছে, এফ অফ জেড ইজ ইকাল টু কত, এখানে আমরা তো একটু আগে ফর্মুলাটা পড়লাম যে এফ অফ এ ইজ ইকাল টু 1/2πi ইন্টিগ্রেশন অফ, এটা যদি ক্লোজড কার্ভ ধরি তাহলে এফ অফ জেড বাই জেড মাইনাস এ ডিজেড। তো আপনি এখানে খেয়াল করে দেখেন এখানে এ সমান কত, এ সমান 1, আর এফ অফ জেড সমান কত, এফ অফ জেড সমানও এখানে এটা অনুসারে হচ্ছে 1, তাই না, ফাংশন অনুসারে আমরা যদি কম্পেয়ার করি 1। তো আপনাকে যদি এফ অফ 1 বের করতে বলা হয় তাহলে এফ অফ 1 সমান কত হবে, 2। আচ্ছা, এফ অফ এখান থেকে আমরা এই ইন্টিগ্রেশনটা আমরা বের করে ফেলি, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/z-1 সমান হচ্ছে কত, ডিজেড, এটা তো 1 তাই না, তাহলে 1, আচ্ছা 2πi ইন্টু হবে কত, 1, তাই না। তো এখান থেকে আমরা মানটা পাচ্ছি কত, 2πi। তো ক্লোজড কার্ভের মধ্যে যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই তাহলে আমরা এই ফর্মুলার মাধ্যমে করতে পারবো আর কি। আচ্ছা, মূল পড়া যেটা আমাদের আজকে সেটা হচ্ছে টেইলরের সিরিজ এক্সপানশন। তো এইখানে যেটা বলা হচ্ছে টেইলর সিরিজ যদি একটা ডিস্কের মধ্যে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে এই সিরিজটাকে কিভাবে আমরা এক্সপান্ড করতে পারবো, এই যে পয়েন্ট এ সাপেক্ষে। তো আমরা ডিস্ক থিওরিটা পড়ি, মনে করেন ডিস্ক মানে কি, এই মাঝখানে একটা ছিদ্র থাকে, তাই না, এই কেন্দ্র থেকে এই ছোট অংশটা হচ্ছে এ, আর এই কেন্দ্র থেকে এই বড় অংশটা হচ্ছে কত, আর, ঠিক আছে। তাহলে আমার এই যে টেইলর সিরিজটা যদি জেডগুলা এইখানে থাকে, এই পয়েন্টগুলো আমরা নেই, তো এই ডিস্কের মধ্যে যদি অ্যানালাইটিক হয়, অর্থাৎ এই সিরিজটার লিমিট এক্সিস্ট করে অথবা ডিফাইন্ড হয়, তাহলে আমরা টেইলর সিরিজ এক্সপেনশনটা কিভাবে লিখতে পারবো। এই যে টেইলর সিরিজ কিন্তু আমরা আগেও পড়েছি, টেইলর সিরিজ আমাদের ইন্টারেও ছিল যে 0 to ∞ cn z-a⁻n, এই এটা হচ্ছে তার যেই পয়েন্টের সাপেক্ষে আপনাকে কি বলে সিরিজটাকে এক্সপ্যান্ড করতে বলবে ওই পয়েন্টের সাপেক্ষে। এখন এই যে cn, এই cn মানে কি, এই cn হচ্ছে fn/n, ঠিক আছে। যেমন মনে করেন আপনাকে এফ অফ জেড ইজ ইকাল টু যদি মনে করেন সাইন জেড দেয়, এখন এটাকে আপনাকে এক্সপানশন করতে বলছে। তো এক্সপানশন করলে আপনি কিভাবে এক্সপানশন করবেন, তো আমরা যদি দেখি, তো সাইন জেড এটাকে যখন জেড টেন্স টু 0, 0-র সাপেক্ষে যদি আপনি এক্সপানশন করেন তখন আপনার এই যে সিএনটা কত হয়ে যাবে, সিএন যদি আমরা একটা একটা করে বের করতে চাই তাহলে C1 সমান হবে কত, দেখেন f1 অফ a ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল। তো f1 অফ a মানে কত, f1 মানে হচ্ছে এই যে সাইন এক্সকে যদি আপনি
তাহলে কি হয়ে যাবে cos x বাই 1, তাই তো cos x বাই হয়ে যাবে 1। এখন আপনি মান বসান, এই তো a এর মান কত আমরা বললাম z সমান 0, তাহলে a সমান হচ্ছে 0, তাহলে cos 0, তাহলে cos 0 এর মান হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, অনুরূপভাবে আপনি c2 বের করতে চাইলে এটা হয়ে যাবে কি মাইনাস সাইন 0 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে সাইন 0 এর মান কত হয়ে যাচ্ছে 0। এভাবে আমরা এটাকে এক্সপ্যান্ড করতে যাব আর কি। তারপর আপনি যদি c3 বের করতে যান তাহলে হয়ে যাবে মাইনাস কস 0 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখান থেকে আপনি মাইনাস 1/3। এখন এই মানগুলা যদি আপনি সিরিজের মধ্যে বসান তাহলে প্রথমটা কি পাচ্ছেন দেখেন, যখন আপনি এটাকে যদি এক্সপ্যান্ড করি c1z, তারপর এটা হচ্ছে কি ব্যাস c1z, তারপর হচ্ছে কি c2z2, তাই না? আর আপনি যখন এখানে একটা লাইন সি নট নেবেন যখন, তখন তো কিছুই থাকবে না। আচ্ছা, তো এভাবে বাড়তে থাকবে। c3 যখন নেবেন তখন হবে z3। আমরা এই পয়েন্টগুলা সি নট মানে কত আপনাদের, সি নট মানে হচ্ছে আপনি যদি এটার মধ্যে ডাইরেক্ট 0 বসায় দেন তাহলে সাইন 0 মান কত 0, তাই না? c1z মানে হচ্ছে শুধু z, তাই না? এটা সমান আবার কত হয়ে যাচ্ছে 0, এটা সমান হচ্ছে কত z³ / 3 ফ্যাক্টোরিয়াল। তো আমরা কিন্তু জানি যে সাইন z এর যে ধারাটা, সাইন z ধারাটা কি z - z³ / 3 +... এরকম। তো টেইলর সিরিজের মাধ্যমে আমরা যে কোনো ফাংশনকে একটা পয়েন্টের সাপেক্ষে এক্সপান্ড করতে পারি আর কি। তো এগুলো আপনারা জানেন, তারপর একটু দেখে নেবেন বই থেকে, আমি একটু এক্সাম্পল দিয়েও দেখানোর চেষ্টা করলাম আর কি। আচ্ছা, এই সিমিলার দেখেন ই টু দি পাওয়ার জেড কে 0 সাপেক্ষে যদি, আচ্ছা ই টু দি পাওয়ার জেড কে আমরা জানি, ই টু দি পাওয়ার জেড কে যদি এক্সপান্ড করি, ই টু দি পাওয়ার জেড কে এক্সপান্ড করলে কি হয়, প্রথমে 1 হয়, তারপর জেড হয়, তারপর z²/2 হয়, তারপর কি হয় z³/3 হয়, এভাবে এক্সপান্ড করতে করতে যাব, তাই না? তো সিমিলার আমাদের এই যে আমরা ই টু দি পাওয়ার জেড কে যখন এক্সপান্ড করব তখন এরকম একটা ধারা আসবে। এখানে আপনি n এর মান 0 থেকে বসানো শুরু করেন, দেখবেন যে আপনি এই ধারাটাই পাচ্ছেন। 0 ধরলে আসবে 1, 1 ধরলে আসবে z, 2 ধরলে n এর মান কত z²/2 ফ্যাক্টোরিয়াল, এভাবে আসতে থাকবে। সিমিলার কজের ক্ষেত্রে আমরা এটা পাবো আর কি। তো টেইলর এক্সপানশনটা মনে রাখতে হবে। এখানে টেইলর এক্সপানশন থেকে যেটা আসার মতো সেটা হচ্ছে যে এই সূত্রটাই আসতে পারে, যে নিচের কোনটি টেইলর এক্সপানশন। আচ্ছা, লরেন্ট এক্সপানশন। লরেন্ট এক্সপানশনের মধ্যে বলা হচ্ছে যে এফ অফ জেড ইজ অ্যানালাইটিক ইন অ্যানালাস R1 to R2, then find expanded as a, আচ্ছা এফ অফ জেড ক্যান বি এক্সপ্যান্ডেড অ্যাজ এ লরেন্ট সিরিজ। তো এইখানে অ্যানালাস একটা কথা আছে, অ্যানালাস কথাটার মানে হচ্ছে যে মনে করেন আপনার ফাংশনটা, আমরা তো একটু আগে দেখলাম ডিস্ক, তাই না? টেইলর সিরিজের ক্ষেত্রে দেখলাম ডিস্ক, কিন্তু এইটার ক্ষেত্রে হবে একটা রিংয়ের মতো। একটা রিংয়ের এই যে রিংয়ের এই স্ট্রিপটা খুবই ছোট থাকে কিন্তু মাঝখানটা অনেক বড় থাকে, তাই না? তাহলে এইটাকে বলা হবে, এই রিং শেপের ভিতরে যদি এই ফাংশনটা, এই যে রিং শেপটা, এটাকে বলা হয় অ্যানালাস আর কি। কন্টিনিউয়াস ডিস্ক বলছি, আর এইখানে হচ্ছে অ্যানালাস, অর্থাৎ এইটা হচ্ছে আপনার R1, ঠিক আছে, আর এই পুরাটা হচ্ছে R2। তাহলে এই যে R1 থেকে R2-র মাঝখানে, R1 থেকে R2-র মাঝখানে আমাদের যে এফ অফ জেড, এই জেডটা কি হবে অ্যানালাইটিক হবে, এই কথাটাই বলা হচ্ছে আর কি। তো এই অ্যানালাস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই অংশটা, একটা রিং শেপের মাঝখানের যে অংশটা থাকবে ওইটার মধ্যে যদি আমাদের ফাংশনটা অ্যানালাইটিক হয় তাহলে আমরা লরেন্ট সিরিজ দ্বারা এক্সপান্ড করব। তো লরেন্ট সিরিজের দুইটা পার্ট থাকে, প্রথম পার্টটা হচ্ছে দেখেন, প্রথম পার্টটা হচ্ছে টেইলর সিরিজের পার্টটা, আর এই দ্বিতীয় পার্টটা হচ্ছে z-n। এখানে দেখেন এন গুলা কি হবে, মানে z-a এর পাওয়ার গুলা কত হবে, মাইনাসে আসবে, নেগেটিভ আসবে, ঠিক আছে? এই নেগেটিভ পার্টটা নিয়ে আমাদের মূলত কথাবার্তা হবে আর কি। তাহলে লরেন্ট সিরিজ আর টেইলর সিরিজের মধ্যে পার্থক্য হলো টেইলর সিরিজ সবসময় পজিটিভ মান নিয়ে কাজ করবে এন এর, আর আমাদের লরেন্ট সিরিজে জেড এর মানগুলা মাইনাসও আসতে পারে, ঠিক আছে, এন এর মানগুলা মাইনাসও আসতে পারে।
তো এটাই বলা হচ্ছে আর কি, দ্য ফার্স্ট পার্ট ইজ লাইক টেইলর সিরিজ, আর সেকেন্ড পার্ট কন্টেন্স নেগেটিভ পাওয়ার্স অ্যান্ড রিপ্রেজেন্ট সিঙ্গুলার বিহেভিয়ার, তাই না? কারণ এই যে ফাংশনটা, এই ফাংশনটা সব বিন্দুতে কি অ্যানালাইটিক, তাই না? কিন্তু এইখানে সিঙ্গুলার পয়েন্ট আছে, জেড এর মানটা এ বিন্দুতে কিন্তু অ্যানালাইটিক হবে না, কারণ এই বিন্দুতে এটা লিমিট এক্সিস্ট করে না, কারণ 1/0 হয়ে যায় তখন। তো এই নেগেটিভ মানটার জন্যই এখানে কি আসে, সিঙ্গুলার বিহেভিয়ার চলে আসে। আচ্ছা, এক্সপ্যান্ড এত ইন এ লরেন্ট সিরিজ, জেড ইজ গ্রেটার দেন ইকুয়াল কত, যে গ্রেটার দেন 1। তো এই রেঞ্জের মধ্যে আমাদের লরেন্ট সিরিজ এক্সপানশন করতে বলছে। তো এইখানে দেখেন নেগেটিভ কিভাবে আসে, যখন আমরা বলি জেড ইজ গ্রেটার দেন 1, দ্যাট মিনস এই জেড এর মানটা -1 থেকে ছোট হবে, অথবা কি হবে, জেড এর মানটা 1 থেকে বড় হবে। তো 1 থেকে বড়র জন্য পার্ট একটা, তাই না? আর 1 থেকে ছোটর জন্য পার্ট একটা, সরি -1 থেকে ছোটর জন্য পার্ট হচ্ছে আরেকটা। তো এই জন্য লরেন্ট সিরিজের নেগেটিভ মানগুলো আসে, আবার পজিটিভ মানগুলো আসে। তো এটাই বলা হচ্ছে আর কি। তো এইখানে লরেন্ট সিরিজটা ইজিলি আমরা করতে পারছি আর কি। যেমন আমি এটাকে একটু ব্যাখ্যা করে লিখি, এটাতে কি লেখা যাবে, আচ্ছা আমি যদি 1 নিই, 1 - 1/z, তাই তো লসাগু করলে এই z-1টা এই যে এইটা এরকম হয়ে যায়। আচ্ছা, এখন এই 1/z লিখলাম, আর এটারে কি লেখা যায়, 1 - 1/z⁻⁻1। এখন আপনাদের মনে আছে কি না, এরকম যদি কোনো ধারা থাকে তাহলে ধারাটাকে এভাবে লেখা যায়, 1 + 1/z + 1/z² + 1/z³ এভাবে চলতে থাকে। এখন আপনি 1/z দ্বারা মাল্টিপ্লাই করে দেন, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ধারা আসবে আর কি। তাহলে এটা সমান কত আসতেছে, 1/z 1/z², 1/z³, 1/z⁴ এভাবে চলতে থাকবে, তাই না? তারপর আপনি যদি আবার 1/z, আরেকটা 1/z আছে না, এটা দ্বারা যদি মাল্টিপ্লাই করে দেন, তাহলে আমরা ধারাটা পাবো কি, 1/z², 1/z³, 1/z⁴। তো লরেন্ট এক্সপানশনে আপনাদের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে টেইলর সিরিজের মতো পজিটিভ নাম্বারের জন্য, আরেকটা হচ্ছে নেগেটিভ নাম্বারের জন্য। এটাও কিন্তু অবজেক্টিভে আমরা দেখবো যে পরবর্তীতে আসছে, ঠিক আছে? এরপর হচ্ছে সিঙ্গুলারিটি মানে কি, যে একটা পয়েন্ট z = a, একটা কমপ্লেক্স নাম্বার z = a ইজ কল্ড এ সিঙ্গুলারিটি অফ এ ফাংশন f(z) এর একটা সিঙ্গুলারিটি বলা হবে যদি ওই বিন্দুতে আমাদের f(z)টা অ্যানালাইটিক না হয়, তাহলে আমরা বলবো কি, যে এই ফাংশনটা হচ্ছে কি একটা সিঙ্গুলারিটি অথবা সিঙ্গুলার পয়েন্ট। আচ্ছা, ওই বিন্দুতে যদি না হয় কিন্তু এর আশেপাশের বিন্দুগুলোতে যদি সে অ্যানালাইটিক হয়, তাহলেই হবে এটা কি, সিঙ্গুলারিটি। সাম নেইবারহুড, এখন ওই নেইবারহুডটা কতটুকু, এটা একটা ব্যাপার। মনে করেন z = a, এই বিন্দুতে সে সিঙ্গুলার না, ঠিক আছে? এটা নেইবারহুড মানে কিন্তু খুব কাছের পয়েন্ট। মনে করেন a যদি হয় 1, z = যদি হয় i, ঠিক আছে? তাহলে এই z এর নেইবারহুডের পয়েন্ট যেটা, সেটা হবে কি, z + Δz। এই Δz এর মানটা মনে করেন শূন্যের কাছাকাছি একটা মান, আরো ছোট মান হতে পারে। এই মানের জন্য আবার সে কি হবে, অ্যানালাইটিক হবে, অর্থাৎ ওই পয়েন্টে সেটা লিমিট এক্সিস্ট করবে। তো এই কথাটা এখানে বলা হচ্ছে আর কি। তো যেই পয়েন্টে অ্যানালাইটিক হয় না, ওই পয়েন্টটাই হচ্ছে কি, সিঙ্গুলার পয়েন্ট। এখন এই সিঙ্গুলার পয়েন্ট বিভিন্ন ধরনের আছে, একটা হচ্ছে কি আইসোলেটেড সিঙ্গুলারিটি। তো আইসোলেটেড সিঙ্গুলারিটিটা কি, অবশ্যই তো এটা একটা সিঙ্গুলারিটি। তো দেখেন এই পয়েন্ট z = a, where f(z) অ্যানালাইটিক ইন এই যে z-a স্মলার দেন r। এই rটা হচ্ছে খুবই ক্ষুদ্র, যে কথাটা বললাম আর কি। এই rটা হচ্ছে কি, খুবই ক্ষুদ্র, 0-র কাছাকাছি, কিন্তু পজিটিভ, ঠিক আছে? আমি ভুল লিখছি, আর হচ্ছে কি পজিটিভ নাম্বার, 0 থেকে বড় হবে কিন্তু 0-র কাছাকাছি হবে, ঠিক আছে? আচ্ছা, তো 1/z has an isolated singularity in কত, z = 0। তো আইসোলেটেড সিঙ্গুলারিটি এটা কিন্তু যে কোনো একটা পয়েন্টে হয়, ঠিক আছে? বা
ইনফাইনাইট সংখ্যক নাম্বার পয়েন্টে হয় না। আর নন আইসোলেটেড সিঙ্গুলারিটি কি? ইফ এভরি নেইবারহুড অফ জেড ইজ ইকুয়াল টু এ কন্টেন্স ইনফাইনাইটলি মেনি সিঙ্গুলার পয়েন্টস। ঠিক আছে, যদি ইনফাইনাইট সংখ্যক সিঙ্গুলার পয়েন্ট পান তাহলে আপনি সেটাকে কি বলবেন? নন আইসোলেটেড সিঙ্গুলারিটি। ঠিক আছে, যেমন এখানে দেওয়া হচ্ছে সাইন জেড হ্যাজ সিঙ্গুলারিটিজ অ্যাট জেড ইজ ইকুয়াল টু 0, এখানে অনেকগুলো সিঙ্গুলারিটি আসবে। ঠিক আছে, তো এইটার মান বলা হচ্ছে কি? নন আইসোলেটেড সিঙ্গুলারিটি। আচ্ছা, এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ আইসোলেটেড সিঙ্গুলারিটিস। তো এখানে অনেকগুলা ক্লাসিফিকেশন আছে, আমরা দেখবো একটা একটা করে। তো প্রথম লরেন্ট এক্সপানশনের এই কথাটাই আসতেছে আর কি। এইটা হচ্ছে কি অ্যানালাইটিক পার্ট, আর এইটা হচ্ছে কি প্রিন্সিপাল পার্ট। প্রিন্সিপাল পার্ট থেকে আমরা সিঙ্গুলারিটি পাবো, তাই না? কারণ এই পার্টে তো সবগুলাই কি অ্যানালাইটিক, যেহেতু এটা একটা পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন সব পয়েন্টে অ্যানালাইটিক হয়। আর এই যে প্রিন্সিপাল পার্টের মধ্যে আপনি সিঙ্গুলারিটি পাবেন। যেমন একটা সিঙ্গুলারিটি আপনি এখান থেকে দেখতে পারতেছেন, জেড ইজ ইকুয়াল টু এ, জেড ইজ ইকুয়াল টু এ। আচ্ছা, এই প্রিন্সিপালের উপর পার্টের উপর বেসড করেই কয়টা সিঙ্গুলারিটি আসে, এই কথাটা এখানে বলা হচ্ছে আর কি। তো আপনাদের যদি অবজেক্টিভে বলে যে কোন পার্টের উপর বেস করে সিঙ্গুলারিটি পাওয়া যায় লরেন্ট এক্সপানশনের ক্ষেত্রে, তখন আমাদের বলতে হবে প্রিন্সিপাল পার্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা, রিমুভাল সিঙ্গুলারিটি, এই যে বিএন, এই বিএন যদি সমান 0 হয়, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? নন নেগেটিভ পাওয়ারস অ্যাপিয়ার্স। ঠিক আছে, এই বি ইজ ইকুয়াল টু 0 হইলে, বিএন ইজ ইকুয়াল টু 0 হইলে সেই যে সিঙ্গুলারিটিগুলো পাবো সেটার নাম হচ্ছে কি রিমুভাল সিঙ্গুলারিটি। যেমন আমরা এই উদাহরণটা দিয়ে দেখি, সাইন জেড বাই জেড, তাই না? তো এটাকে আমরা কি লিখতে পারি? 1/z, তাই তো, 1/z। আর সাইন জেডকে যদি আমরা একটু আগে এক্সপানশন করলাম জেড, তাই না? তারপর হচ্ছে কি জেড কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপর একটা আসবে জেড টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে। আপনি জেড দ্বারা ডিভাইড করেন তাহলে কত পাচ্ছেন? 1 মাইনাস জেড স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, z4/5 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে, তাই না? তো এখন দেখেন, আপনি যখন এই জেড দ্বারা এই পয়েন্টে কিন্তু জেড ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে সে সিঙ্গুলার ছিল, কিন্তু আমরা যখন যোগ বিয়োগ বা গুণ করলাম তখন কিন্তু দেখলাম যে এটার এই জেড পার্টটা চলে গেছে, অর্থাৎ সিঙ্গুলারিটি রিমুভ হয়ে গেছে। এজন্য এটাকে বলা হচ্ছে কি রিমুভাল সিঙ্গুলারিটি। তো এইটার ক্ষেত্রে রিমুভাল সিঙ্গুলারিটি হচ্ছে কি জেড ইজ ইকুয়াল টু 0, এই জিরোটা হচ্ছে কি রিমুভাল সিঙ্গুলারিটি, অর্থাৎ এটা রিমুভ হয়ে যায়। ঠিক আছে, এটাই বলছে আর কি। রিফাইন্ড 0 মানে হচ্ছে আপনি যে এইটাকে রিফাইন্ড করেন তাহলে এটার মান কত পাচ্ছেন? 1 পাচ্ছেন, তাই না? এক্সপানশন করার পর আপনি মানটা কত পাচ্ছেন? 1। কিন্তু এক্সপানশন না করে যদি আপনি করেন তাহলে আপনি পাবেন হচ্ছে কত? ইনফিনিটি। তো এই ধরনের সিঙ্গুলারিটিকে বলবো আমরা কি রিমুভাল সিঙ্গুলারিটি। আর রিফাইন্ড মানে হচ্ছে আপনি ওই যে এক্সপানশন করলেন আর কি। আচ্ছা, এরপর হচ্ছে পোল অফ অর্ডার এম। আচ্ছা, এইখানে দেখেন জেড এর পাওয়ার কত দেওয়া আছে? এম। ঠিক আছে, এই যে এম পাওয়ারটা, এই এম প্রিন্সিপাল পার্টের মধ্যে আর কি, এই যে পাওয়ারটা এম, এটাকেই বলা হবে পোল। ঠিক আছে, যেমন এইখানে হচ্ছে এফ অফ জেড এর পোল হচ্ছে কত? 3। এফ অফ জেড এর পোল অফ অর্ডার কত? 3 অ্যাট কত? জেড ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ জেড ইজ ইকুয়াল টু 1 একটা সিঙ্গুলারিটি আছে, আর এই পয়েন্টটি তার পোল অফ অর্ডার কত আছে? 3, অর্থাৎ তৃতীয় অর্ডারের একটা পোল এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি, এইটা গুরুত্বপূর্ণ। ইফ দ্য প্রিন্সিপাল পার্ট হ্যাজ ইনফাইনাইটলি মেনি টার্মস, ঠিক আছে, তখন যে সিঙ্গুলারিটিটা আপনি পাবেন সেটাকে হচ্ছে বলা হবে কি এসেনশিয়াল সিঙ্গুলারিটি। যেমন এইখানে দেখেন ই টু দি পাওয়ার কত বলা হচ্ছে? 1/z, তাই না? ই টু দি পাওয়ার 1/z। তো এটাকে যদি আমি এক্সপানশন করি তাহলে কি পাবো? 1/z, তারপর পাবো 1/z স্কোয়ার, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে 1/z কিউব, নিচে 3 ফ্যাক্টোরিয়াল। তো আপনি দেখেন জেড এর মান যখন 0 হয় তখন কিন্তু আপনি ইনফাইনাইটলি মেনি টার্মস পাইতেছেন। এই যে দেখেন প্রিন্সিপাল হ্যাজ ইনফাইনাইটলি মেনি টার্মস, আপনি 0 ধরলে এখানে ইনফাইনাইট সংখ্যক মান পাচ্ছেন।
তাহলে আপনি যে সিঙ্গুলারিটা পাচ্ছেন জেড ইজ ইকাল টু 0 পয়েন্টে, এইটার নাম হচ্ছে কি এসেনশিয়াল সিঙ্গুলারিটি। এই যে দেখেন ইনফাইনাইট নেগেটিভ পাওয়ার্স, ইনফাইনাইট নেগেটিভ পাওয়ার্স কীভাবে পাইলাম? এটা কি লিখবো? জেড টু দি পাওয়ার -1, তাই না? এটাকে কি লিখতে পারি? জেড টু দি পাওয়ার -2। তো এখানে অসংখ্য মাইনাস আমরা নেগেটিভ পাওয়ার্স পাবো। তো আমরা দেখলাম। এখন হচ্ছে পোল জিনিসটা কি? আমরা তো পোলের অর্ডার দেখলাম একটু আগে, যে যতটা পাওয়ার তত হচ্ছে অর্ডার তত হবে পোলের। আচ্ছা, এ সিঙ্গুলারিটি জেড ইজ ইকাল টু এ ইজ এ পোল অফ অর্ডার এম। তাহলে এই জেড ইজ ইকাল টু এটাই হচ্ছে পোল, ঠিক আছে? কিন্তু এইটাতে পাওয়ার কত হইতে হবে? এম হইতে হবে। যেমন এইখানে এইটার ক্ষেত্রে দেখেন, এই যে এম এর পাওয়ার কত আছে এখানে? 1, তাই না? প্রথমটার ক্ষেত্রে যদি 1 হয় তাহলে বলবো আমরা এটার সিম্পল পোল, আর যদি 2 হয় তাহলে আমরা বলবো ডবল পোল, ঠিক আছে? 3 হইলে আমরা বলবো ট্রিপল পোল, এভাবে বাড়তে থাকবে। যেমন এখানে জেড এর পাওয়ার কত? 1, তাই না? সিম্পল পোল কত পয়েন্টে আছে? 0 পয়েন্টে আছে। এইখানে পোল অফ অর্ডার 2 কত পয়েন্টে আছে? জেড এর মান যখন 2, তাই না? এইগুলাই কিন্তু পোল, -1, 2 এগুলো হচ্ছে পোল, আর এটা হচ্ছে কি পোলের অর্ডার। আচ্ছা, এরপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে রেসিডিউটা কি জিনিস। আচ্ছা, রেসিডিউটা কি দেখেন, যদি এফ অফ জেড এর একটা সিঙ্গুলারিটি থাকে, ঠিক আছে, তাহলে এই যে z-1, z-a, এইটার পাওয়ার যখন -1 হবে, ঠিক আছে, অর্থাৎ এটা সমান যখন 1/z-a হবে, এর যে কোএফিসিয়েন্ট, এইটার যে কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগ, এইটার সহগটা কি হবে? এইটার সহগটাকে আমরা বলবো, এটার সহগটা হবে কি? রেসিডিউ। এইটা মনে রাখলেই হবে। অর্থাৎ 1/z- এর সহগটাই হচ্ছে কি? রেসিডিউ, ঠিক আছে? এটাকে কিভাবে লেখা যায়? রেসিডিউ অফ এফ অ্যাট এ, রেসিডিউ এফ অ্যাট এ ইজ ইকুয়াল টু b1, ঠিক আছে? এরকম অনেকগুলো 10টাও রেসিডিউ হতে পারে, এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার এখানে সিঙ্গুলার পয়েন্ট কয়টা আছে। সিঙ্গুলার পয়েন্ট যতটা থাকবে রেসিডিউ ততটা থাকবে। তো যেমন এখানে দেখেন সিঙ্গেল পোল, এম এর মান যখন 1, এম এর মান যখন 1, তখন রেসিডিউ এফ অফ এ সমান কত হবে? z-a ইন্টু এফ অফ জেড। তাহলে এটা হচ্ছে রেসিডিউ বের করার পদ্ধতি। রেসিডিউ এফ অ্যাট এ হচ্ছে লিমিট জেড টেন্স টু এ, মানে z-a দ্বারা মাল্টিপ্লাই করবেন। যেমন এটার ক্ষেত্রে দেখেন, এটা যদি রেসিডিউ বের করতে চাই আমি, রেসিডিউ অফ এফ অ্যাট 0 পয়েন্ট, এটা সিঙ্গুলার পয়েন্ট কত দেখেন, নিচে 0 এলে ইনফিনিটি হয়ে যাচ্ছে না? 0, তাহলে এফ অফ 0, তাহলে আমরা কিভাবে বের করব? লিমিট z টেন্স টু 0 z ইন্টু ই টু দি পাওয়ার z ডিভাইডেড বাই z, z কাটা, তাহলে লিমিট z টেন্স টু 0 ই টু দি পাওয়ার z। তো ই টু দি পাওয়ার z যদি আমি 0 ধরি, তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে, তাই না? ই টু দি পাওয়ার 0, আচ্ছা ভেঙে লিখি, ই টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। তাহলে এই এফ অফ জেড এর 0 পয়েন্টে রেসিডিউ কত? 1, এবং রেসিডিউ কোন পয়েন্টে থাকবে? যে পয়েন্টে সিঙ্গুলারিটি আছে। তাহলে এইটা হচ্ছে আমার রেসিডিউ বের করার সূত্র। এইটা হচ্ছে কি রেসিডিউ বের করার সূত্র, যখন আপনার পোলের অর্ডার হচ্ছে 1, অর্থাৎ সিম্পল পোল যখন দেওয়া থাকবে। আচ্ছা, এখন যদি পোলের অর্ডার 1 না হয়ে এম হয়, তখন আপনার সূত্র কি? তখন আপনার সূত্র হচ্ছে এইটা, রেসিডিউ অফ এফ অ্যাট এ, ঠিক আছে, 1/m-1 লিমিট z টেন্স টু a dm-1, অর্থাৎ কততম অন্তরীকরণ করবেন? m-1তম অন্তরীকরণ করবেন, করে z-a টু দি পাওয়ার m এফ অফ জেড, এটারে m-1 সংখ্যক বার আপনি অন্তরীকরণ করবেন। যেমন এইখানে এই ফর্মুলাটার একটা উদাহরণ দেওয়া আছে, এফ অফ জেড ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 1/z-1 স্কোয়ার। তাহলে এখানে অর্ডার কত? পোলের অর্ডার m ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 2, তাই না? m ইজ ইকুয়াল টু 2। তাহলে আপনি যদি সূত্র অনুসারে লেখেন, কত পয়েন্টে আপনি? 1 পয়েন্টে বের করতেছেন, তাহলে 1/2 - 1, তাহলে কত হচ্ছে? 1 ফ্যাক্টোরিয়াল।
আচ্ছা, লিমিট জেড টেন্স টু ওয়ান ডিডি জেড অফ, এই যে দেখেন ডিডি জেড, তাহলে 2 - 1 2 - 1, এজন্য এটা হচ্ছে কি 1 1 চলে আসছে। এরপর হচ্ছে দেখেন জেড মাইনাস এ হোল স্কোয়ার, জেড মাইনাস এ হোল স্কোয়ার, আর এফ অফ জেড এর মান কত এখানে 1/z মাইনাস এ হোল স্কোয়ার, এই যে 1/z মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে লিমিট কত হচ্ছে 1 হচ্ছে, তাই না? আচ্ছা, তো ডিডি জেড অফ 1 মানে আমরা জানি কত 0, তাহলে এখানে রেসিডিউ কত হচ্ছে 0। তো এই ফর্মুলাগুলো আপনাকে দেখে নিতে হবে আর কি, যদি সিম্পল পোল হয় তখন কি হবে, আর যদি ডাবল পোল হয় তখন কি হবে। আচ্ছা, আর এসেনশিয়াল সিঙ্গুলারিটির জন্য, এসেনশিয়াল সিঙ্গুলারিটি তো আমরা জানি যে অনেকগুলো সিঙ্গুলারিটি আসবে, অনেকগুলো নেগেটিভ পাওয়ার আসবে, তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট এক্সপান্ড করে কাউন্ট করলেই হচ্ছে। যেমন এখানে দেখেন এটাকে এক্সপান্ড করছি না, তাহলে z⁻⁻1, তাই না? তো z⁻⁻1 এর সহগ কত, সরি এখানে z 1/z এর সহগ কত 1, তাহলে এটা হচ্ছে আমাদের কি রেসিডিউ। তাহলে আমরা 3 ধরনের রেসিডিউ বের করাই দেখলাম আর কি। যখন অর্ডার 1 হবে অর্থাৎ সিম্পল পোল হবে, যখন অর্ডার m হবে এমতম পোলের জন্য, আরেকটা হচ্ছে কি যখন এসেনশিয়াল সিঙ্গুলারিটিস থাকবে তখন আপনি এক্সপান্ড করে দেখবেন। আচ্ছা, এরপর হচ্ছে রেসিডিউ থিওরেম, এটা গুরুত্বপূর্ণ, যে এফ অফ জেড ইজ অ্যানালাইটিক ইনসাইড এ ক্লোজড কন্ট্যুর সি এক্সেপ্ট ফর আইসোলেটেড সিঙ্গুলারিটিস। আমরা একটু আগে আইসোলেটেড সিঙ্গুলারিটিস পড়লাম, তাই না? ওই সিঙ্গুলারিটি বাদে আশেপাশের বিন্দুতে যদি সে অ্যানালাইটিক হয় তাহলে সেটাকে বলবো কি আইসোলেটেড সিঙ্গুলারিটি। ইনসাইডে সি, তাহলে হচ্ছে এই কন্ট্যুরের মধ্যে ইন্টিগ্রেশনটাই হচ্ছে কি 2πi সামেশন অফ রেসিডিউস, মানে এ কে মানে হচ্ছে এখানে যদি আপনি 5টা রেসিডিউ পান, 5টা রেসিডিউর জন্য আপনি যে সিঙ্গুলারিটিটা যতগুলো আপনি রেসিডিউ পাবেন, মানে 5টা সিঙ্গুলারিটির জন্য 5টা রেসিডিউ পাবো, ওই সবগুলো যোগ করে 2πi দ্বারা গুণ করে দিলে আমরা পেয়ে যাব কি ওই ইন্টিগ্রেশনের ফলাফলটা। এটা কিন্তু আবার ইন্টিগ্রেশনের আরেকটা ফর্মুলা, কমপ্লেক্স ইন্টিগ্রেশনের আরেকটা ফর্মুলা, যে 2πi দ্বারা আমি যদি রেসিডিউগুলোকে গুণ করি, রেসিডিউর যোগফলকগুলোকে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব এই টোটাল ইন্টিগ্রেশন সমান কত হয়। আচ্ছা, এইগুলো আমরা আবার পড়ছি আর কি, সিঙ্গুলারিটিজ মেথড আমরা কিভাবে বের করব, ফর্মুলাগুলো আবার চলে আসছে এখানে 2বার চলে আসার কারণ হচ্ছে আপনাদের ওই যে সিলেবাসটা 2 ভাগে বিভক্ত আর কি, একই জিনিস 2বার দেওয়া আছে। আচ্ছা, এইখানে আমরা আসি যে ইভালুয়েশন অফ রিয়েল ডিফিনিট ইন্টিগ্রাল, কিভাবে আমরা রিয়েল ডিফিনিট ইন্টিগ্রালগুলোকে ইভালুয়েশন করব থিওরামের মাধ্যমে, তাই না? তো প্রথমটাই দেখেন কি বলা আছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ডিএক্স এক্স স্কোয়ার প্লাস 1। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব, দেখেন সলিউশন টাইপটা দেওয়া আছে। প্রথম হচ্ছে আমরা এটাকে কি করতে পারি, এফ অফ জেড বলতে পারি, তাই না? এফ অফ জেড, তো এফ অফ জেড সমান আমরা লিখি জেড স্কোয়ার প্লাস 1। তাহলে এটাকে যদি সিঙ্গুলারিটি বের করতে হয় তাহলে কি লিখতে হবে, জেড স্কোয়ার প্লাস 1 সমান 0। এখান থেকে আপনি পাবেন জেড ইজ ইকাল টু আই আর মাইনাস আই। তাহলে এখানে আপনার 2টা সিঙ্গুলারিটি আছে, তাই না? তো আমরা একটা সেমি সার্কেল কন্ট্যুর আপার হাফ প্লেনে চিন্তা করব, ঠিক আছে? আপার হাফ প্লেনে যদি আপনি চিন্তা করেন এই কন্ট্যুরটা চিন্তা করেন, আপার হাফ প্লেনে কোনটা অবস্থিত, আই অবস্থিত না? আপার হাফ প্লেনে কোনটা অবস্থিত, আই অবস্থিত। তাহলে আপনার জেড মাইনাস আই, আপনার ফর্মুলাটাতে কি হবে, তাহলে এই আপার হাফ প্লেনে জেড ইজ ইকাল টু কত আই, তাহলে জেড মাইনাস আই সমান কত হবে 0, ঠিক আছে? তো এইখানে যদি আমি রেসিডিউ ফাইন্ড করতে যাই, রেসিডিউ এট এফ অফ জেড কমা আই, তাহলে কি হবে, লিমিট জেড টেন্স টু আই, ওই যে সিঙ্গেল পোলের সূত্র অনুসারে আর কি, জেড মাইনাস আই ইন্টু কি হবে এফ অফ জেড, এফ অফ জেড ছিল কোনটা, এইটা। তো আপনি কাটাকাটি করার পরে এখানে কত পেলেন 1/2i। আমি আরেকটা লাইন করে বুঝাই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দেখেন এটা বাদ, তাহলে কি হলো, লিমিট জেড টেন্স টু আই 1/z প্লাস আই। এখন আই এর মান বসাই দেন 1 প্লাস আই অর্থাৎ 1/2i, অর্থাৎ এটা আসলো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এইটা যদি আমাদের চলে আসে, তো আমাদের রেসিডিউ থিওরেম অনুসারে কি হচ্ছে, সূত্রটা কি ছিল, এই ক্লোজড কন্ট্যুরের মধ্যে এফ অফ জেড ডিজেড সমান 2πi ইন্টু
রেসিডিউ, সামেশন অফ রেসিডিউ, তাই না? সামেশন অফ রেসিডিউস। তো সামেশন অফ রেসিডিউস কত এখানে? এখানে তো একটাই রেসিডিউ পাচ্ছি, তাই না? একটা রেসিডিউ কত? 1/2 পাই পাইলাম, তাই না? 1/2i আপনি কাটাকাটি করেন তাহলে কত পেলাম? পাই শুধু। তাহলে এটার আনসার কত আসলো? পাই। তাহলে রেসিডিউ ফর্মুলা ইউজ করে আমরা কন্ট্রোল ইন্টিগ্রেশন করতে পারতেছি। আর এই যে উদাহরণগুলো দেওয়া আছে আপনাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি এই উদাহরণগুলোই, কারণ আমি দেখলাম মানে যখন আমি একটু ঘাটাঘাটি করলাম দেখলাম যে এইগুলাই খুব বেশি কমন প্রবলেম আর কি অবজেক্টিভে আসার মতো। সিমিলার এই প্রসেসটা দেখেন, এখানে আপনার x² + 4 = কত? 0। তাহলে x² সমান কত হচ্ছে? ±2i। সিমিলার আপনি যদি ইন্টিগ্রেশন করতে চান তাহলে সূত্র অনুসারে কি হবে? dx x² + 4। আচ্ছা, আমরা তো এখানে z নিয়ে কাজ করতেছি, এটাকে z বানায় ফেলি, dz। ঠিক আছে, তো এটাকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন দেন হচ্ছে আমরা পাচ্ছি 2πi রেসিডিউ at z = 2i। ঠিক আছে, তারপর দেখেন এই যে 2i সমান 1/4i পাইছি, এখন কাটাকাটি করে π/2 আসে আর কি মানটা, আগের ম্যাথটার মতোই। আচ্ছা, এখন আমরা প্রবলেম সলভিং এ চলে যাই আর কি। এটাই আমাদের গুরুত্বপূর্ণ, আপনারা যত বেশি এমসিকিউ সলভ করবেন তত বেশি আপনাদের প্রিপারেশন ভালো হবে এবং সূত্রগুলো মনে থাকবে। ঠিক আছে, মানে শুধু থিওরি পড়ে কিন্তু আপনাদের সূত্রগুলো মনে থাকবে না। যত বেশি ইন্টিগ্রেশন করবেন বা এমসিকিউ সলভ করবেন তত বেশি আপনাদের মানে প্র্যাকটিস হবে এবং আপনাদের পরীক্ষার প্রিপারেশনটা ভালো হবে আর কি। আচ্ছা, কশি থিওরেম অ্যাপ্লাইজ টু ফাংশন দ্যাট আর continuous only না analytic only? analytic and defined on inside and simple closed contour, এটা আমরা ডেফিনেশন থেকে পড়ছিলাম, তাই না? যে কশি থিওরেমটা অ্যাপ্লাই করে কোথায়? একটা সিম্পল ক্লোজড কন্ট্যুরের মধ্যে যদি একটা কন্টিনিউয়াস ফাংশন থাকে, তাই না, তাহলে সেটার মান কত হয়? 0। এটাই তো পড়ছিলাম কশি ইন্টিগ্রাল থিওরেমটা। আচ্ছা, এই যে দেখেন এই z² কি ধরনের ফাংশন? পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন। এখন এই পলিনোমিয়াল ফাংশনকে আপনি একটা ইউনিট সার্কেলের মধ্যে যদি ইন্টিগ্রেট করেন তাহলে কশির থিওরেম অনুসারে এটা সমান কত হবে? 0, কারণ এটার মধ্যে কি নাই? কোনো সিঙ্গুলারিটিজ নাই। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে? কশি থিওরেম ফেলস। কশি থিওরেম ফেলস হোয়েন, কখন কশি থিওরেম ফেল করে? দেখেন তো, ফাংশন ইজ এন্টায়ার, ফাংশনটা যদি এন্টায়ার ফাংশন হয়। আচ্ছা, ফাংশনের সিঙ্গুলারিটিজ ইনসাইড দ্য কন্ট্যুর। ঠিক আছে, ফাংশন ইজ অ্যানালাইটিক ইনসাইড, ফাংশন ইজ অ্যানালাইটিক ইনসাইড, আর এটা হচ্ছে নান। তো এটার জন্য আমরা আগেরটাতে যাই। দেখেন তো আগেরটাতে কি বলছিলাম, 1 নাম্বারটাতে অ্যানালাইটিক ডিফাইন্ড অন অ্যান্ড ইনসাইড এ সিম্পল ক্লোজড কন্ট্যুর, তাই না? কিন্তু এখানে বলছে কি ফাংশন ইজ অ্যানালাইটিক ইনসাইড, এটা ঠিক আছে, কিন্তু ফাংশন হ্যাজ এ সিঙ্গুলারিটিজ ইনসাইড কন্ট্যুর। ওই কন্ট্যুরের মধ্যে কিন্তু সিঙ্গুলারিটিজ থাকতে পারবে না। সিঙ্গুলারিটিজ থাকা মানে কি? সিঙ্গুলারিটিজ থাকা মানে হচ্ছে ওই কন্ট্যুরের মধ্যে এই ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যায়। তো আনডিফাইন্ড হলে তার অ্যানালিটিক হবে না। তাহলে ফেল করবে কখন? যখন ওই ফাংশনটা কন্ট্যুরের মধ্যে কি হবে? সিঙ্গুলারিটিজ থাকবে। ঠিক আছে, সিঙ্গুলার পয়েন্ট থাকবে। তাহলে আনসার কোনটা হবে? এটা আনসার হবে বি। খুব সাবধানে আনসার করতে হবে আর কি। আচ্ছা, এরপরে দেখেন কি বলছে, ইন্টিগ্রেশন অফ 1, এই 1টা বেশি আসছে আর কি, এই 1টা মুছে দিই। তাহলে ইন জেড প্রাইম, তাই না? তাহলে এটার মান কত?
জেড ইজ ইকাল টু কত, এই কন্ট্রোলের মধ্যে এটার মান কত। তো এই কন্ট্রোলের মধ্যে মান কত, আমরা সূত্রটা কি পড়ছিলাম, ইন্টিগ্রেশন অফ, আচ্ছা আমরা পড়ছিলাম এরকম যে এফ অফ এ ইজ ইকুয়াল টু 1/2 পাই এই ক্লোজড কন্ট্রোলের মধ্যে এফ অফ জেড জেড মাইনাস এ, তাই না, জেড মাইনাস এ ডিজেড। তো এখানে আপনি দেখেন তো এখান থেকে আমরা এটা লিখতে পারি না, ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড জেড মাইনাস এ ডিজেড সমান হচ্ছে 2 পাই ইন্টু এফ অফ এ। তো এইখানে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন এফ অফ জেড সমান কত, এখানে 1 আছে, তাই না। আচ্ছা, জেড মাইনাস এ সমান কত, জেড মাইনাস 1, তাহলে আপনারটা কি হচ্ছে 1 জেড মাইনাস এ ডিজেড। এখন যে মানগুলা বসান 2 পাই এফ অফ এ মানে কত 1, তাই তো, এফ অফ জেড ইজ ইকাল টু 1, তাই তো, তাহলে এফ অফ এ ইজ ইকাল টু কত হবে, এখানে এ মানি হচ্ছে কত 1, এখানে এ মানি কত 1, তাহলে এফ অফ 1 মানিও 1, তাহলে আনসার কি হচ্ছে 2 পাই, তাহলে আনসার কত হচ্ছে 2 পাই, আনসার হচ্ছে কত 2 পাই। তাহলে দেখছেন থিওরেম প্রত্যেকটাই কিন্তু অ্যাপ্লিকেবল আর কি ম্যাথের মধ্যে। আচ্ছা, তো এরপরে কশি ফর্মুলা জেড ইজ ইকাল টু 3, তারপর হচ্ছে এইটাই কিন্তু আপনার কন্ট্রোরটা, এই কন্ট্রোরটা কিন্তু একটা কি বলে বৃত্ত, তাই না। এই বৃত্তটা কত, যা রেডিয়াস হচ্ছে 3, আর তাহলে রেডিয়াস যদি 3 হয়, এটা হচ্ছে 3, তাহলে এই জেড ইজ ইকাল টু 2 কোথায় অবস্থিত, এটার ভিতরে অবস্থিত, তাই তো। আচ্ছা, এটার ভিতরে অবস্থিত, তাহলে হচ্ছে আপনার এই কন্ট্রোলের মধ্যে এটা ডিফাইন্ড হইলে আমরা কিভাবে বের করব, ওই যে সিমিলার পদ্ধতি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড জেড মাইনাস 2 ডিজেড সমান কত হবে 2 পাই এফ অফ, এটা পয়েন্টটা কত 2, তাই না। তো এখানে কত এফ অফ জেড ইজ ইকাল টু কত ই টু দি পাওয়ার জেড, তাহলে এফ অফ 2 সমান কত হবে ই টু দি পাওয়ার 2, তাহলে আপনি মান বসান 2 পাই ই টু দি পাওয়ার কত 2, তাহলে এটা হচ্ছে আপনার আনসার, তাই না, 2 পাই²। এইগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন আর কি, বইয়ের মধ্যে অনেকগুলো আছে দেওয়া। আচ্ছা, এরপর হচ্ছে ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড কে যদি আপনি টেলর এক্সপানশন করেন তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এটাই হবে আনসার, তাই না। যেমন এটাকে যদি আমি এক্সপানশন করি জেড টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি কি, এন এর মান 1 হইলে কত হবে 1, 1/1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, প্লাস তারপর হচ্ছে কত, সরি 0 থেকে শুরু করব, তাই না। তাহলে জেড টু দি পাওয়ার 0, আর হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, জেড টু দি পাওয়ার 1, 1 ফ্যাক্টোরিয়াল, জেড টু দি পাওয়ার 2, 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে যাইতে থাকবো, তাই না। তাহলে যেটা হয় আর কি, তাহলে এটা সমান হয়ে যাবে 1, এটা সমান হয়ে যাবে জেড, এটা হয়ে যাবে z²/2 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। এরপরে দেখেন টেইলর সিরিজ এক্সিস্ট, কখন টেইলর সিরিজ এক্সিস্ট করে, আমরা যদি দেখি ফাংশন ইজ কন্টিনিউয়াস, ফাংশন ইজ অ্যানালাইটিক ইনসাইড এ ডিস্ক অফ কনভারজেন্স। আমরা পড়ছিলাম টেইলর সিরিজ হচ্ছে একটা ডিস্কের মধ্যে ডিফাইন্ড, আর লরেন্ট সিরিজ হচ্ছে একটা অ্যানালাসের মধ্যে ডিফাইন্ড। তো এইগুলো মনে রাখতে হবে আর কি। রেডিয়াস অফ কনভারজেন্স অফ এ টেইলর সিরিজ, ঠিক আছে, রেডিয়াস অফ কনভারজেন্স অফ এ টেইলর সিরিজ এত জেড ইজ ইকাল টু 0, তো আপনি জেড এর মান 0 বসায় দেন, তাহলে কত পাবেন, রেডিয়াসটা 1 পাবেন, ঠিক আছে। আচ্ছা, টেইলর এক্সপানশন ইজ ভ্যালিড, টেইলরস এক্সপেনশনটা কোথায় ভ্যালিড, অনলি উইদিন দ্য রেডিয়াস অফ কনভারজেন্স, ওই কনভারজেন্সের রেডিয়াসের মধ্যেই কি হবে, সেটা ভ্যালিড হবে। এইগুলো মানে মোটামুটি এক কথায় উত্তরের মতো আর কি, আপনি যদি ডেফিনেশনটা জানেন টেইলর সিরিজের লরেন্ট সিরিজের, তাহলে আপনি সরাসরি আনসার করতে পারবেন। তো এইগুলোতে আপনার সময়টা বাঁচবে আর কি। লরেন্ট সিরিজ ইনক্লুড কি করে দেখেন, অনলি পজিটিভ পাওয়ার্স না, অনলি নেগেটিভ পাওয়ার্স না,
পজিটিভ এবং নেগেটিভ দুইটাই। আমরা পড়ছিলাম কি লরেন্ট সিরিজ হচ্ছে টেইলর সিরিজ, আর হচ্ছে এর নেগেটিভ মানে পজিটিভ, প্রথম পার্টটা হচ্ছে টেইলর সিরিজের পার্ট, আরেকটা হচ্ছে প্রিন্সিপাল পার্ট। ওই প্রিন্সিপাল পার্টে নেগেটিভ পয়েন্ট পাওয়ারগুলো চলে আসে এফ অফ জেড এর। আচ্ছা, 1/z কে যদি জিরোর সাপেক্ষে আপনি এক্সপানশন করেন তাহলে কি পাবেন? আসলে এখানে কোনো কিছু পাওয়ার নাই, কারণ এইটাই পাবো, তাই না? এটাকে আপনি এক্সপান্ড করলে এটা সমান কি আসে? এইটাই আসে, এটারে এক্সপান্ড করা যায় না। তাহলে এখানে আমরা কি পাবো? শুধুমাত্র 1/zই পাবো। ঠিক আছে, এটা কিন্তু খুব সাবধানে আনসার করতে হবে। কিন্তু এটা যদি এরকম হইতো a মাইনাস জেড, তখন কিন্তু আপনি, বা এটা যদি এরকম হইতো z-1, তখন কিন্তু আপনি অনেকগুলো পয়েন্ট পাইতেন এটা এক্সপান্ড করলে। তখন আপনি এখান থেকে জেড কমন নিতেন, 1/z কমন নিতেন, তাহলে এটা হয়ে যেত কি 1/1 মাইনাস 1/z, তাই না? তারপর আপনি এক্সপান্ড করলে বিভিন্ন ধারা পাইতেন। আচ্ছা, এরপরে হচ্ছে এই ফাংশনটা লরেন্ট সিরিজ ইন ডোমেইন এত, তাহলে এটার মধ্যে কি থাকবে? অনলি পজিটিভ টার্মস থাকবে নাকি বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ টার্মস থাকবে? এটা আমরা বোধহয় একটু আগেই করছিলাম, তাই না? যেহেতু এটা লরেন্ট ফাংশন, এটার মধ্যে কি থাকবে? পজিটিভ টার্মসও থাকবে, নেগেটিভ টার্মসও থাকবে। আচ্ছা, ইফ এ পয়েন্ট z is equal to a is called singularity of f of z, ঠিক আছে? এইটা হচ্ছে কি সিঙ্গুলারিটি অফ f of z। তাহলে f of z is analytic, সিঙ্গুলারিটি মানে কি? এই পয়েন্টটি কি অ্যানালাইটিক হবে? এই পয়েন্টে অ্যানালাইটিক হবে না। f of z is not analytic, z is equal to কি অ্যানালাইটিক নেইবারহুডের মধ্যে হবে, তাই না? তাই বাই ডেফিনেশন আমরা এগুলো আনসার করতে পারবো। আচ্ছা, এরপরে দেখেন দ্য ফাংশন এফ অফ জেড 1/z-1 হ্যাজ এ সিঙ্গুলারিটি অ্যাট, তো স্যাটারডে যদি একটু দয় হয় তাহলে এই টাইপের কোশ্চেন করবে, আপনাদের আনসার করতে সুবিধা হবে। সিঙ্গুলারিটি কোথায় হবে? জেড ইজ ইকাল টু 1 হইলে এটা 0 চলে আসবে, তাহলে মানে আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে জেড ইজ ইকাল টু 1টা হচ্ছে কি তার একটা সিঙ্গুলারিটি। আচ্ছা, দ্য সিঙ্গুলারিটি অ্যাট জেড, তাই না, ইজ ইকাল টু 0 এফ অফ জেড ইজেড। এইটা একটু মোটামুটি কঠিন টাইপের আর কি। আমরা যদি এটাকে এক্সপান্ড করি কত পাবো? 1, তারপর কত পাবো? 1/z, তারপর আমরা বললাম না 1/z²/2 ফ্যাক্টোরিয়াল। তো এরকম অনেকগুলা সিঙ্গুলারিটি, মানে একটা পয়েন্টের জন্য অনেকগুলা নেগেটিভ পাওয়ার কোনটাতে আসে? এসেনশিয়াল সিঙ্গুলারিটির জন্য, যদি আমাদের মনে থাকে। ঠিক আছে, অনেকগুলা নেগেটিভ পাওয়ার আসে কোন সিঙ্গুলারিটির জন্য? এসেনশিয়াল সিঙ্গুলারিটির জন্য। তো এসেনশিয়াল সিঙ্গুলারিটি হবে এটা। আচ্ছা, এরপরে দেখেন এফ অফ জেড, এখানে পাওয়ার কত? 3, তাহলে এটার পোলের অর্ডার কত? 3, তাই না? এটা আমরা বুঝে গেলাম যে এটার পোলের অর্ডার হচ্ছে কত? 3। তাহলে এটা পোল অফ অর্ডার কত? 3। এই পোলটাও কিন্তু নিজে একটা সিঙ্গুলারিটি, কিন্তু এটার একটা কি থাকে? অর্ডার থাকে। এটা যদি 1 হয় তাহলে আমরা বলবো সিম্পল পোল, আর যদি আদার দেন 1 হয় তখন আমরা বলবো এটার অর্ডার কত হয়। আচ্ছা, দ্য সিঙ্গুলারিটি এট জেড ইজ ইকাল টু 0 এফ অফ জেড ইজ ইকাল টু 1/z, তাই না? তাহলে এইটারে কি বলা যাবে? দেখেন তো এটার পাওয়ার কত? 1 না? তাহলে এটারে কি বলা যাবে? সিম্পল পোল বলা যাবে, তাই না? 1 মানে কি? সিম্পল পোল। 2 হইলে ডাবল পোল। 3 হইলে পোল অফ অর্ডার 3, তাই না? এসেনশিয়াল হইলে কি হইতো? যে অনেকগুলো নেগেটিভ পাওয়ার আসবে এটাকে যদি এক্সপান্ড করি। আর রিমুভেবল মানে কি? এটা যদি আমি এক্সপান্ড করি তাহলে ওই যে সিঙ্গুলারিটাই চলে যাবে। আমরা দেখছিলাম যে সাইন জেড বাই জেড, এটাকে যখন আমরা এক্সপান্ড করছি তখন জেড সিঙ্গুলারিটি চলে যায়। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি বলা হচ্ছে? দ্য ফাংশন এত হ্যাজ এ সিম্পল পোল, তাই না? সিম্পল পোল হবে? সিম্পল পোল হবে না, কারণ এখানে জেড এর পাওয়ার কত? 2। তাহলে কত হবে? পোল অফ অর্ডার 2 at z is equal to pi।
আচ্ছা, দ্য রেসিডিউ অফ এফ অফ জেড অ্যাট 1/z ইজ ইকুয়াল টু কত? 1/z। তো আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম লরেন্ট এক্সপেনশন অনুযায়ী 1/z এর যে সহগ, 1/z এর সহগ হচ্ছে কি রেসিডিউ। তাহলে 1/z এর সহগ কত? এটাতে 1, তাই না? 1/z এর সহগ কত? 1 এটার ক্ষেত্রে। তাহলে এটা রেসিডিউ কত হবে? 1 হবে। আচ্ছা, তারপর কি বলা হচ্ছে? রেসিডিউ অফ z-1 হোল স্কোয়ারের ইয়েটা কত? এখানে পোল হচ্ছে কত? পোল অফ অর্ডার 2 কিন্তু, তাই না? পোল অফ অর্ডার 2। তো পোল যদি 2 হয় তাহলে এইটার মধ্যে কি z-1 কোনো টার্ম আছে? z-1 কোনো টার্মই নেই। z-1, নো z-1 টার্ম। তো z-1 টার্ম যদি না থাকে তাহলে সেটার পোল কত হবে? 0 হবে, কারণ z-1 এর সাথে তো কিছুই নেই। তাহলে এটার পোল রেসিডিউ কত হবে? 0 হবে। আচ্ছা, রেসিডিউ অফ এফ অফ জেড 1/z² অ্যাট জেড ইজ ইকাল টু 0। তো আপনাদের সুবিধার জন্য আর কি, এত সূত্র টুত্র যদি মনে না থাকে তাহলে এইটারে আপনারা এক্সপান্ড করবেন। তাহলে 1/z² আছে না, ই টু দি পাওয়ার এটারে করলে কত হয়? 1 প্লাস z²/2 ফ্যাক্টোরিয়াল z³/3 ফ্যাক্টোরিয়াল, এভাবে বাড়তে থাকবে। আপনি 1/z² দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে 1/z²। এখানে কত আসবে? 1/z। এখানে কত আসবে? z/2 ফ্যাক্টোরিয়াল। এভাবে বাড়তে, এখানে থাকবে কি হাফ, তাই না? তাহলে এই যে 1/z, এই 1/z এর সহগ কত আছে এখানে? 1। তাহলে এটার রেসিডিউ কত হবে? 1 হবে। ঠিক আছে, যদি সূত্র মনে না থাকে তাহলে এইভাবে যেটা ইজিলি করা যায় সেটাই করবেন। আচ্ছা, তারপর হচ্ছে রেসিডিউ অফ 1/1 z² প্লাস 1 অ্যাট জেড ইজ ইকাল টু আই। তো এইখানে আপনারা একটু ঝামেলার মধ্যে পারবেন নাকি, তখন আপনাদের সূত্রটা ইউজ করতে হবে। সূত্রটা কি ছিল? লিমিট z টেন্ডস টু a z-a 1/z², মানে এফ অফ জেড আর কি, এফ অফ জেড। এটা হচ্ছে আপনার রেসিডিউ থিওরেমে ছিল, তাই না? রেসিডিউ, এটা তো ছিল সূত্রটা। তো সেম এখানে আমাদের জেড এর মান কত আসে? প্লাস মাইনাস আই আসে। তো আর লিমিট তো দিয়েই দিছে আপনাকে, জেড কত বলছে? আই বলছে। তাহলে z-i, আর এফ অফ জেড কে কি লেখা যাবে? z+i ইন্টু z-i, z-i কাটা, এখানে আই যদি বসাই দেন 1/2i, তাই না? আনসার কত হবে? 1/2i। তাহলে এটাও সেম হিসাব করি আমরা। z ইজ ইকাল টু 1 বলছে, তো তাহলে লিমিট z-1 ইন্টু 1/z-1 z-2, আর লিমিট z এর মানটা কত? 1, তাই তো? তাহলে z-1 z-1 কাটা, আপনি লিমিট 1 বসাই দেন, তাহলে 1/1 - 2 সমান কত হচ্ছে? -1। তাহলে এখানে আনসার কি হবে? -1। তাহলে রেসিডিউ ফাইন্ডিংটা কিন্তু মোটামুটি ইজি আছে আর কি। আচ্ছা, এরপরে দেখেন ক্লোজড কন্ট্রোল, এখানে কি বলছে? z ইজ ইকাল টু 1, তাই না? 1/z dz, তাই না? এখানে আরেকটা জেড উঠছে, এটা হবে না। তাহলে এইটা সমান আমরা কি পড়ছিলাম? 2πi ইন্টু কি পড়ছিলাম? সামেশন অফ রেসিডিউস না? এখানে রেসিডিউ 1/z এর রেসিডিউ কত? 2π ইন্টু 1, তাহলে আনসার কত হবে? 2πi। তাহলে ইন্টিগ্রেশনটাও কিন্তু আমরা ওই রেসিডিউর মাধ্যমেই করতে পারি আর কি।
তারপর যদি আমরা এইটাতে চলে যাই, জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এটা বোধ আমরা একবার করছি, তো এটা স্কিপ করি। আচ্ছা, দ্য রেসিডিউ অফ এত এফ অফ জেড ই অফ জেড জেড স্কোয়ার জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার অ্যাট জেড ইজ ইকাল টু ওয়ান, তাহলে এইটার রেসিডিউ কত হবে? আচ্ছা, আচ্ছা এটা তো এম পোলের জন্য আসছে তাই না? এম পোলের জন্য যদি আসে তাহলে আমরা কিভাবে করছিলাম, সূত্রটা হচ্ছে রেসিডিউ এফ টু ওয়ান, তাই না? তাহলে এখানে ছিল ডিডি জেড অফ ই টু দি পাওয়ার জেড, তাই ছিল। তাহলে ডিডি জেড অফ ই টু দি পাওয়ার জেড কত? ই টু দি পাওয়ার জেড। আর আপনি যদি এখানে ই টু দি পাওয়ার জেড এর জায়গায় এই যে এইটা হচ্ছে আপনার এ এর মান আর কি, এখানে যদি এ সমান ওয়ান বসিয়ে দেন তাহলে এটা হয়ে যাবে কত? ই টু দি পাওয়ার ওয়ান। তাহলে আনসার হচ্ছে কত? ই। ঠিক আছে, এম এর একটা সূত্র ছিল তাই না? সিমিলার এটা আমরা করছিলাম মনে হয়, যে এখানে এক্স ইজ ইকাল টু কত হচ্ছে, আপনি যদি জেড হিসেবে বিবেচনা করেন এটা হচ্ছে কি 2i আর কি হচ্ছে মাইনাস 2i, তাই না? 2i আর মাইনাস 2i, তাহলে এটার ইন্টিগ্রালের মান হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ওই যে 2πi, এটা কি dx বাই dz বাই জেড স্কোয়ার প্লাস 4 ইজ ইকাল টু 2i পাই সামেশন অফ কি রেসিডিউস। এখানে রেসিডিউস আমরা কোনটা সাপেক্ষে করব? 2i এর সাপেক্ষে, তাই না? তাহলে এটার রেসিডিউ হবে কি লিমিট জেড টেন্স টু 2π জেড মাইনাস 2i আর নিচে 1 বাই জেড প্লাস 2i ইন্টু জেড মাইনাস 2i, অর্থাৎ জেড মাইনাস 2i কাটা। আপনাদের পুরোটা করার দরকার নেই আর কি, আপনারা জাস্ট একটু ফার্স্ট পার্টটা করলেই হবে। তাহলে কত আসে? 1/4π 4i, এই 4i এর মানটা এখানে বসাই দিই, 2πi ইন্টু 1/4i, i কাটা 2 কাটা, তাহলে আনসার কত হচ্ছে? π/2। তাহলে আনসার হচ্ছে কত? এ। 27-এর আনসার হচ্ছে কত? এ। সিম্পল পোল মানে কি? পাওয়ার কত? 1। তাহলে সিম্পল পোলের জন্য সূত্র কোনটা ছিল? এই যে এটা, জেড টেন্স টু জেড নট জেড মাইনাস জেড নট ইন্টু কি এফ অফ জেড, তাই না? সিম্পল পোলের জন্য সূত্র ছিল এইটা, আর ডাবল পোলের জন্য ওই যে এম চলে আসতো, উভয় পক্ষে ডিডিএক্স করা লাগতো। আচ্ছা, এরপরে হচ্ছে which of the following integral is improper and can be evaluated by residue theorem? কোনটা করা যাবে দেখেন তো? এটা তো রেসিডিউ থিওরেমের দরকার নাই, তাই না? এটাও রেসিডিউ থিওরেমের দরকার নাই, এটাও রেসিডিউ থিওরেমের দরকার নাই, তাইলে কোনটা করা লাগবে? এইটাতে দেখেন এখানে সিঙ্গুলারিটিস আছে, সিঙ্গুলারিটিস থাকলে আমরা কিসের মাধ্যমে করব? রেসিডিউয়াল থিওরেমের মাধ্যমে করব। তাহলে এইটাকে রেসিডিউ করতে হবে। আরও অনেক কথা এখানে তারা বলে দিয়েছে, ইমপ্রপার ইন্টেগ্রাল। তো ইমপ্রপার ইন্টেগ্রাল কোনটা? এখানে ইনফিনিটি আছে, তাহলে এটা কি ইমপ্রপার ইন্টেগ্রাল। ঠিক আছে, তো এটা কোশ্চেন দেখেই বোঝা যাবে আর কি, কোনটাকে আপনাকে ইমপ্রপার দিয়ে করতে হবে, কোনটাকে রেসিডিউ থিওরেমের মাধ্যমে করতে হবে, কোনটাকে রেসিডিউ থিওরেমের মাধ্যমে করতে হবে না। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন, রেসিডিউ থিওরেম স্টেটস এফ অফ জেড অ্যানালাইটিক ইনসাইড এ ক্লোজড কন্টুর সি এক্সেপ্ট at isolated singularities zk। ঠিক আছে, zk বাদ দিয়ে যদি আমি করি তাহলে এই ইন্টিগ্রেশনের মান কত? এই যে মেইন সূত্রটা 2πi সামেশন অফ রেসিডিউ অফ f at z of k। ঠিক আছে, অর্থাৎ
ওই জেড পয়েন্টে যদি সিঙ্গুলারিটিস থাকে তাহলে এটার আনসার কি হবে 2 পাই রেসিডুয়াল, মানে এটা হচ্ছে রেসিডুয়াল মেইন থিওরেম আর কি। তো এখান থেকে সরাসরি অবজেক্টিভ চলে আসতে পারে। তো আমাদের আজকের ক্লাস মোটামুটি এখানেই শেষ। তো আমাদের কি বলে বিসিএস এর যে 15টা ক্লাস আমরা চেষ্টা করছি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি আপনাদের সবার পরীক্ষা খুবই ভালো হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।